161 নাম্বারের প্রথম যে প্রশ্নটা সেটা দেখি। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশি দুই লসাগু এবং গসাগুর গুণফল কত? তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই কমন আসছে, থাকছে কত? এক্স প্লাস ওয়াই, এটা পেলাম। অপরদিকে দ্বিতীয় রাশিটা দেখি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত? এক্স ওয়াই, এখানে কমন আসছে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই। এটার লসাগু হচ্ছে, দেখেন লসাগু হচ্ছে এক্স কমন আছে, ওয়াই আসে না, ওয়াইও পাবো, তারপর এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে লসাগু। আর গসাগু হচ্ছে কমন আছে কি? এক্স, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন বলছে এখানে যে লসাগু এবং গসাগুর গুণফল কত, তাহলে এই দুইটা আমরা যদি গুণ করি তাহলে এক্স ওয়াইয়ের সাথে এক্স যদি গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ফলাফল পেলাম হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এর পরের প্রশ্নটা দেখেন, এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 2:3 এবং ওয়াই অনুপাত জেড সমান হচ্ছে 5:7। এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান বের করো। তাহলে এখানে লক্ষ্য করেন এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 2:3, অপরদিকে ওয়াই টু জেড সমান হচ্ছে 5:7। এখন এইটার আমরা একটা ভালো নিয়ম জানি, যে একেবারে সহজ নিয়ম, যে এটা হবে এইরকম সিস্টেম, এই পাশ দিয়ে আবার ঘুরে, অর্থাৎ এটাকে বলেন অনেক সময় হচ্ছে দয়ের মতো। তাহলে এখানে ফলাফল এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যখন আমরা এক্স এস টু ওয়াই এস টু হচ্ছে কত জেড বের করব, তখন ফলাফল দেখেন কি আসবে, 2 সাথে 5 গুণ, 5-এর সাথে 3 গুণ, তাহলে দেখেন 5 দুগুণা 10 অনুপাত হচ্ছে 3-5 15 অনুপাত হচ্ছে, এবার দেখেন 3-7 হচ্ছে 21। তাহলে আমরা ফলাফল পেলাম 10:15 হচ্ছে 21। আবার আপনাদেরকে বলি যে এইরকম যখন অঙ্কগুলো থাকে সাধারণত এক্স অনুপাত ওয়াই সমান 2:3 এবং ওয়াই অনুপাত জেড সমান হচ্ছে 5:7। এক্স ওয়াই এবং জেড এই তিনটের অনুপাত যখন চাই তখন আপনারা এই সিস্টেম অনুযায়ী করে দিতে পারেন। এরপরে আমরা চলে যাই, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, তবে তার কতটুকু ক্ষতি হলো, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, এটা পার্সেন্ট আকারে দিয়েছে। এখন এখানে লক্ষ্য করেন 10% কমানো হয়েছে, তাহলে যদি তার 100 টাকা বেতন হতো তাহলে 10% কমে গেছে, 10% কমে গেছে মানে হচ্ছে 100 - 10 সমান হচ্ছে কত? 90 টাকা বেতন বর্তমানে। এখন 90 টাকা। এখন এই 90 এর আবার হচ্ছে 10% বাড়ানো হয়েছে, তাহলে 90 এর 10% কি করা হয়েছে? বাড়ানো হয়েছে। তাহলে 90 ইন্টু হচ্ছে 10 ভাগ হচ্ছে কত? 100, তাহলে 0,000, অর্থাৎ কত টাকা বাড়ানো হলো? আবার 9 টাকা বাড়ানো হলো। তাহলে এই 90 টাকা তার বেতন চলছিল, এটার সাথে আরও 9 টাকা বাড়ানো হলো, তাহলে কত টাকা বর্তমানে? 99 টাকা হলো। বর্তমানে বেতন হলো আবার 99 টাকা। তাহলে তার আগের চাইতে, তার যে বেতন আগে ছিল 100 টাকা, এখানকার চাইতে কত পার্সেন্ট কমলো? 1% কি হয়েছে? তার ক্ষতি হয়েছে। তাহলে উত্তর হবে কত? খ। হ্যাঁ, এইটার আমরা আর একটা চমৎকার নিয়ম জানি, যেটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা যদি লিখি যে যদি মানে হারের ওপরে যদি হার থাকে, একবার পার্সেন্ট একবার কমলো, ঠিক আছে, তারপরে আবার কি হচ্ছে? বাড়তেছে, তাহলে 2টা পার্সেন্ট যখন থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ 100। এখন লক্ষ্য করেন এইখানে এ অর্থাৎ প্রথম ক্ষেত্রে 10% কমেছে, তাহলে -10, প্লাস বি হচ্ছে 10% বেড়েছে, তাহলে +10। আবার দেখেন 10% এ হচ্ছে 10% কমেছে, তাহলে -10 ইন্টু হচ্ছে আবার হচ্ছে প্লাস হচ্ছে কত? +10, আর নিচে হচ্ছে কত? 100, তাহলে -10 + 10 0 যাবে। আবার এখানে এটা হচ্ছে কত? 0 আসছে, মাইনাসে প্লাসে মাইনাস, 100 দ্বারা 10 = 100, 100 দ্বারা 100কে ভাগ করলে কত? 1 হয়, আর এখানে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে এর যে -1, এই -1টাই হচ্ছে যে তার
মানে হচ্ছে যে ফলাফল, অর্থাৎ এখানে আমরা যখন -1 পাচ্ছি তখন বুঝে নিব যে এটা কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। প্লাস যদি পেতাম তাহলে সেটার ক্ষেত্রে কি হতো, লাভ হতো। যেহেতু প্রথমে 10% মানে কমেছে, আবার কমার উপরে 10% বেড়েছে, তাহলে তার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 1%। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই প্রশ্নটা দেখি। x প্লাস 5 হোল স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c, সমীকরণের b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ। অভেদ মানে হচ্ছে সমীকরণের এই পাশে যে মান আমরা পাবো ঠিক ওই পাশেও সেম একই মান পাবো। প্রশ্নটা এতটাই সহজ, দেখেন যে x প্লাস 5 হোল স্কয়ার সমান এখানে x স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c। আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে দেখেন x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করুন x স্কয়ার প্লাস 5 দুগুণ 10x প্লাস হচ্ছে 5 5 25। তাহলে এখানে দেখেন যে b এর জায়গায় আমরা পাচ্ছি কত 10 এবং c এর জায়গায় পাচ্ছি আমরা হচ্ছে 25। তাহলে 10 এবং 25টাই হচ্ছে তার উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সহজেই। এবার হচ্ছে 165 নাম্বার, নিচের কোনটি সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ যখন আমরা জানবো যে বা করব, তখন আমরা সেটা একটা খেয়াল রাখবো যে সরলরেখার সমীকরণটা হচ্ছে এই রকম থাকে সাধারণত x প্লাস ওয়াই বা এরকম থাকে, অথবা x মাইনাস ওয়াই থাকে, এরকম থাকে। কিন্তু কখনোই এক্স ওয়াই থাকবে না, আবার ঠিক আছে গুণ আকারে তার ঘন আকারে থাকবে না, ঘন বা বর্গ আকারে থাকবে না, এরকম আকারে থাকবে না। সরাসরি সমীকরণটা এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই আকারে থাকবে। এদের সাথে কোনো সংখ্যা সহগ আকারেও থাকতে পারে। তাই আমরা যখন সরলরেখার সমীকরণটাকে যাচাই করতে যাব, তাহলে এখন যাচাই করে দেখেন যে এখানে ক নাম্বারটাকে আমরা যদি যাচাই করি তাহলে এক্স 2x হচ্ছে, তাহলে আবার এদিকে গুণ করলে কত হচ্ছে ওয়াই স্কয়ার, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। তারপরে দেখেন এখানে সরাসরি দেখছি এক্স স্কয়ার আছে প্লাস ওয়াই সমান হচ্ছে 1, তাহলে এক্স স্কয়ার যেহেতু আছে সেহেতু এইটা কিন্তু সরলরেখার ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। আবার লাস্টেরটা গ নাম্বারে দেখেন, গয়ে দেখেন যে এক্স ভাগ ওয়াই সমান হচ্ছে 1/2 আছে, তাহলে এটাকে আমরা যদি একটু করি তাহলে 2x সমান হচ্ছে কত ওয়াই। অতএব 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 0। এইটা কিন্তু মানছে, সরলরেখার সমীকরণের যে নিয়ম সে নিয়মটা কিন্তু মানছে। আর লাস্টেরটা যদি আমরা দেখি তাহলে x সমান 1/y, অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি তাহলে সরাসরি কি হয়ে যাচ্ছে, xy হয়ে যাচ্ছে, যা সরলরেখার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা উত্তর পেলাম হচ্ছে গ। এবার 166 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, p প্লাস কিউ সমান হচ্ছে 5, p মাইনাস কিউ সমান হচ্ছে 3, p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মানটা কত। তাহলে এটা আমরা অনেকভাবে করতে পারি। এটা আমরা যদি p স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর সূত্র আমরা যদি 2 লাগাই দিই তাও সূত্র হয়। আবার এটা সমান হচ্ছে কি p প্লাস কিউ স্কয়ার প্লাস p মাইনাস কিউ স্কয়ার। এবার দেখেন যে আমরা বা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে পাশে রাখলাম, আর এটাকে কি নিয়ে চলে আসবো এদিকে 2টা, তাহলে ভাগ হয়ে যাবে। পি প্লাস কিউ এর মান কত, পি প্লাস কিউ এর মান হচ্ছে 5, 5 এর ওপর স্কোয়ার প্লাস হচ্ছে পি মাইনাস কিউ এর মান হচ্ছে 3, 3 এর ওপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে দেখেন 5 5 25 আর 3 3 হচ্ছে 9, 25 প্লাস 9 ভাগ কত 2। 25 থেকে যদি 9 আমরা যোগ করি, 25 আর 9 যদি যোগ করি তাহলে 34 ভাগ 2 সমান হচ্ছে 17। তাহলে অ্যান্সার আসছে কত 17। এটা আমরা এভাবেও করতে পারি। আবার দেখেন যে পি প্লাস কিউ সহজভাবে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ সমান হচ্ছে 5, পি মাইনাস কিউ সমান হচ্ছে কত 3। আমরা যদি যোগ করি তাহলে 2p সমান হচ্ছে কত 3 প্লাস 8, অতএব পি সমান হচ্ছে কত আসছে 4। পি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিউ এর মান কত 5 মাইনাস 4 মানে হচ্ছে কিউ এর মান হচ্ছে কত পাবো 1। তাহলে এখন পি স্কয়ার আর কিউ স্কয়ার যদি বের করি তাহলে কি পি স্কয়ার মানে হচ্ছে এটা আপনারা দেখতে পান না, আরেকবার বলতেছি, পি প্লাস কিউ সমান হচ্ছে কত 5, পি মাইনাস কিউ সমান হচ্ছে কত 3। এবার 2p সমান হচ্ছে 8 পেলাম, অতএব পি সমান হচ্ছে 4। অতএব পি এর মান যদি এই 4টাকে যদি আমরা এখানে বসাই তাহলে কত আসবে
হ্যাঁ, এই জায়গাতে বসাই তাহলে কিউ সমান আসবে কত 5 - 4 সমান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে কত 1। এখন এটাকে বলা হয়েছে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে 4 4 কত 16 আর কিউ স্কয়ার, পি স্কয়ার সমান 4 4 16 আর কিউ স্কয়ার সমান 1 এর উপর স্কয়ার মানে 1, 16 আর 1 হচ্ছে কত 16 আর 1 হচ্ছে কত 17। আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন লগ এ ভাগ বি প্লাস হচ্ছে লগ পি ভাগে সমান বলা হয়েছে লগ এ প্লাস বি যদি হয় তাহলে কি ঘটবে, কোনটা ঘটবে। এবার দেখেন লগ আমরা কমন যদি নিই তাহলে এরটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, সমান হচ্ছে লগ কত এ প্লাস বি। এবার দেখেন এটা কাটতেছে, এটা কাটতেছে, তাহলে এখানে কত থাকতেছে 1, এখানে থাকতেছে কত 1 সমান হচ্ছে কত লগ এ প্লাস বি। অতএব এ প্লাস বি সমান কত পেলাম আমরা 1, তাহলে ফলাফল পেলাম কত এ প্লাস বি সমান হচ্ছে কত 1, এটা অ্যান্সার। তারপরে সূচকের প্রশ্নটা আমরা যদি দেখি 2 এর উপরে হচ্ছে এক্স প্লাস 7 সমান হচ্ছে 4 এর উপরে এক্স প্লাস 2 যদি হয় তবে এক্স এর মান কত। তাহলে আমরা এটা এখানে করতে পারতেছি 2 এর উপরে এক্স প্লাস 7, আবার দেখেন এখানে 2 এর উপরে 2 এক্স প্লাস হচ্ছে কত 2। আমরা ভিত্তি যদি বাদ দিই তাহলে পাওয়ার সমান হচ্ছে পাওয়ার, তাহলে এক্স প্লাস 7 সমান হচ্ছে 2x প্লাস হচ্ছে কত 4। আমরা যদি এইটাকে এই পার ওই পার যদি করি তাহলে হচ্ছে 2x মাইনাস এক্স সমান হচ্ছে 7 মাইনাস হচ্ছে 4, অতএব x সমান হচ্ছে 3, x সমান 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একেবারে কিন্তু সহজ একটা প্রশ্ন। এরপরে তারপরের প্রশ্নটা 1/√3 কম হচ্ছে -1, তারপর হচ্ছে √3 ধারাটির পঞ্চম পদ কত। এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ধারাটা কিভাবে হচ্ছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি মোটামুটিভাবে, যে এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে, কিভাবে কমতেছে, কত দ্বারা ভাগ হচ্ছে বা কত দ্বারা গুণ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখানে 1/√3 এটাকে যদি আমরা √3 দ্বারা গুণ করি তাহলে 1 চলে আসে, কিন্তু এখানে -1 তাহলে অবশ্যই -√3 দ্বারা গুণ করা হয়েছে। তারপরে আবার কিন্তু -1কে যদি √3 দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস √3, এরপরে কিন্তু এভাবে চলে যাচ্ছে। আর আমরা যদি নিয়ম অনুযায়ী করি তাহলে দেখেন যে এ সমান, তাহলে প্রথম পদে সমান হচ্ছে 1/√3 আর সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কত প্রথম পদ, প্রথম পদ 1/√3। আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে -1 ইন্টু হচ্ছে কত √3 ভাগ কত 1 সমান হচ্ছে আমরা এটা কি পেলাম √3 -√3। তাহলে সাধারণ অন্তর পাচ্ছি আমরা কত, সাধারণ অনুপাত পাচ্ছি -√3। তাহলে এখন আমরা পঞ্চম পদ যদি বের করি এ আর 5 - 1 সমান হচ্ছে এ আর 4, এ আর হচ্ছে 4। তাহলে এবার লক্ষ্য করুন এর মান হচ্ছে 1/√3 আর -√3 হচ্ছে আর এর মান, তাহলে এর উপরে পাওয়ার 4। এখন আমরা এটাকে যদি বিশ্লেষণ করি 1/√3 এখানে 4, অর্থাৎ এখানে দেখেন মাইনাসের উপরে পাওয়ার 4, তাহলে 4টা মাইনাস যদি গুণ করি তাহলে আমরা প্লাস পাবো। আর অপর দিকে √3 উপরে পাওয়ার 4 মানে হচ্ছে 4টা √3, তো 4টা √3 আমরা লিখতে পারি। আর বেশি যদি হয় তাহলে আমরা তো লেখার প্রয়োজন নেই, এখানে দেখেন একটা √3 চলে যাচ্ছে। এবার লক্ষ্য করুন একটা দুইটা √3 যদি গুণ করি তাহলে আমরা কি পাই, একটা 3 পেয়ে যাই, একটা কি পাই 3 পাই, আর একটা √3 থেকে যাচ্ছে। তাহলে একটা √3 এই পাশে থাকতেছে, অর্থাৎ আমরা ফলাফল পাচ্ছি প্রথম দুইটা √3 যদি গুণ করি তাহলে একটা কি পাচ্ছি 3 পাচ্ছি, আর এই পাশে √3 থেকে যাচ্ছে, তাহলে ফলাফল পাচ্ছি 3√3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে প্রশ্নটা করব সেটা দেখেন যে 170 নাম্বার 1 + tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 4, তাহলে বা tan স্কোয়ার থিটা সমান যদি ওই পাশে অঞ্চলে যায় তাহলে কত 4 - 1 সমান আসবে কত 3, বা আমরা tan থিটা বের করব তাহলে স্কোয়ারটা ওপাশে যেয়ে কী হবে √3, 4 থেকে একবার দিলে হচ্ছে কত 3, স্কোয়ার দিয়ে ওপাশে কী হলো আমরা রুট করে দিলাম। এবার দেখেন যে tan কত ডিগ্রির মান হচ্ছে √3, tan থিটা সমান tan হচ্ছে 60 ডিগ্রি, tan হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে √3, অতএব
থিটা সমান আমরা পেলাম কত 60 ডিগ্রি। এটা হচ্ছে আচ্ছা, তাহলে এটা 170-এর পেলাম কত গ। এবার আমরা 171 নাম্বার দেখি। একটি বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। বৃত্তের ব্যাস হচ্ছে 2r থেকে হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা যদি এখানে শুধু r বের করি তাহলে অর্ধেক অর্থাৎ 12/2 সমান হচ্ছে কত 6 সেন্টিমিটার পাই। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য এটা বিভিন্ন নিয়মে করা যায়, আমি সাধারণত একটা নিয়ম অ্যাপ্লাই করি সবগুলোর ক্ষেত্রে। বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান থিটা ভাগ 360 ডিগ্রি গণিত 2πr। তাহলে এখন আমরা এটার মান বসাই। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি ভাগ 360 হচ্ছে 2 পাই থেকে যাবে, আর আর এর মান হচ্ছে 6, 6 6 36 তো 6 আর 6 কাটতে তাহলে শুধু থাকতেছে 2 পাই। তাহলে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পেলাম কত 2 পাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 অনুপাত 2√2 অনুপাত হচ্ছে 3 হলে বৃহত্তর কোণটির মান কত? তাহলে আমরা এই বাহুর অনুপাতগুলো দেওয়া থাকলে আমরা ছোট দুইটাকে বর্গ করে তৃতীয়টা সমান হচ্ছে কিনা চেক করে ফেলব। এবার দেখেন যে প্রথম দুইটার বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে কিনা সেইটা আমরা চেক করতেছি। 1 + 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর √2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2, 4 আর 2 গুণ করলে হচ্ছে কত 8, আর এই পাশে পেলাম আমরা 9। তাহলে 9 সমান হচ্ছে কত 9। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা পেলাম কি সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার আমরা বড়টাকে ধরে নিলাম, আর অপর যে দুইটা যে কোনো একটা লম্ব আর যে কোনো একটা হচ্ছে কি ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে কি ভূমি স্কয়ার। অতএব এখানে এই ক্ষেত্রে সর্ববৃহত্তর কোণ হচ্ছে কি একটা সমকোণটা, অর্থাৎ সমকোণের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে ফলাফল পেলাম আমরা কত 172-এর 90 ডিগ্রি। এরপরে সমস্যাটা হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা যে কোনো একটিকে ইচ্ছে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 29 থেকে 38 এখানে মোট সংখ্যা রয়েছে কয়টি 10টি। এখন এখানে মৌলিক সংখ্যা রয়েছে কয়টি দেখেন 29 রয়েছে মৌলিক সংখ্যা, এরপরে রয়েছে 31 রয়েছে, তারপরে রয়েছে 37। তাহলে মৌলিক সংখ্যা রয়েছে 3টি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে হওয়ার সম্ভাবনা মৌলিক হওয়ার সম্ভাবনা তাহলে মোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি 3টি, এবং এখানে সংখ্যা কতটি 10টি। তাহলে 3/10টি হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা। 3/10 হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। আপনারা লক্ষ্য করেন 0 1 2 3 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? তাহলে এখানে মোট সংখ্যা রয়েছে 5টা। আমরা 5টা ঘর অঙ্কন করি। তাহলে এখানে সর্বপ্রথম আমরা এই যে প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারি লক্ষ্য করুন। এখানে আমরা শূন্য ব্যবহার করতে পারবো না, তাহলে শূন্যকে বাদ দিলাম, দিয়ে তাহলে থাকছে কয়টা উপায়? যে কোনো 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি। তাহলে 4টি উপায়ে আমরা প্রথম ঘরটি পূরণ করতে পারি। তাহলে এখানে 4 লিখলাম। এখন যেহেতু একটা সংখ্যা লিখে ফেলেছি সেহেতু এই একটা পরবর্তী গণনার ক্ষেত্রে কিন্তু আসবে না। মনে করে সাপোজ একটা বাদ দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন বাকি যে সংখ্যা বাকি এখানে এই যে পরবর্তী যে ঘরটা আসছে এই ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি লক্ষ্য করুন। এখানে মোট 5টা সংখ্যা ছিল, একটা তাহলে প্রথমে আমরা গ্রহণ করে নিয়েছি, সাপোজ একই নিয়েছি, তাহলে আরও বাকি রয়েছে কয়টা 4টা। তাহলে আরও 4 উপায়ে আমরা কিন্তু এই ঘরটা পূরণ করতে পারি। তাহলে এখানে আবারও 4 আসছে। এরপরে আমরা এটাকে শূন্যকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ মনে করেন যে এখানে 1 বসাইছি, এখানে 0 বসায় দিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে দেখেন
এই তৃতীয় ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারি? তাহলে কত উপায়ে দেখেন, লক্ষ্য করুন 1 2 3 অর্থাৎ 3 উপায়ে আমরা পূরণ করতে পারি যে কোনো একটা সংখ্যা দিয়ে। এরপরে তাহলে 3 উপায়ে আমরা ধরে নিলাম, আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে বাকি আছে আরও 2টা। তাহলে এখানে দেখেন এই চতুর্থ ঘরটা কত উপায়ে আমরা পূরণ করতে পারি? তাহলে 1টা 2টা মোট সংখ্যা রয়েছে 2টা, তাহলে 2 উপায়ে আমরা কি করতে পারি? পূরণ করতে পারি। অপরদিকে তাহলে আমরা একটা এটাও বাদ দিলাম। তার পরবর্তী ক্ষেত্রে দেখেন যে এই একটা মাত্র সংখ্যা রয়েছে, তাহলে লাস্টে সেটাই এই একটা উপায় রয়েছে, এই একটা উপায়ে আমরা কি করতে পারি? এই ঘরটা পূরণ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলো আমরা এখন কি করব? গুণ করব। গুণ করলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করুন 4 4 16, 3 16 48, 48 দুগুণা হচ্ছে কত? 48 দুগুণা হচ্ছে 96। তাহলে উত্তর পাচ্ছি আমরা 96। প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে সেট থেকে এসেছে a সমান x ইজ বিলংস টু n, যেন x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান হচ্ছে 0 হলে a এর মান কত? তাহলে এখানে দেখেন যে সর্বপ্রথমে আমরা n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা আমরা মিডল ফ্যাক্টর করে ফলাফলটা নিয়ে আসি, ঠিক আছে, সমান হচ্ছে 0, বা x মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান হচ্ছে 0। x এর মানটা আমরা বের করব, তাহলে x কমন, তাহলে x স্কয়ার, এখানে x কমন, x মাইনাস 7 প্লাস 2 কমন, তাহলে x মাইনাস হচ্ছে 7 সমান হচ্ছে 0, বা x মাইনাস 7 ইন্টু হচ্ছে x প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে হয় আর অথবা হয় x মাইনাস 7 সমান 0, অথবা x প্লাস 2 সমান হচ্ছে 0। অতএব x সমান হচ্ছে 7 আর এখানে x সমান হচ্ছে -2। তাহলে আমরা x এর মান পেলাম -2 এবং 7, কিন্তু এখানে অপশানে উল্লেখ করা হয়েছে এখানে n, অর্থাৎ এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা পাচ্ছি 7, আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, আমরা শুধুমাত্র গ্রহণযোগ্য পাচ্ছি, সেটা হচ্ছে কত? 7। তাহলে অতএব এর ফলাফল হচ্ছে ঘ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।